সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় কে পাবে কার ভোট, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। আছেন আজিজুল বাড়ি হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছাত্রদল। স্বাগত আপনাকে। আছেন সামান্থা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। স্বাগত জানাই এই আয়োজনে। জনাব আজিজুল বাড়ি হেলাল, আমার শিরোনামগুলোর একটি শিরোনাম ছিল যে জুলাই সনদ কার্যকর নিয়ে দলগুলো একমত হতে না পারলে সিদ্ধান্ত নেবে সরকার। 7 দিনের একটা সময় বেঁধে দেওয়া ছিল, সেটিও প্রায় শেষের অংশে। কিন্তু যে কথাটি বলা হয়েছিল যে দলগুলো নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারপর একটা সিদ্ধান্ত সরকারকে জানাবে, না হলে সরকার নিজে একটা সিদ্ধান্ত নেবে। আপনাদের মধ্যে তো আলোচনা হয়নি দলগুলোর মধ্যে। জামাত বলছে যে আপনাদের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আপনারা সেটাতে রেসপন্স করেননি। আপনারা আসলে কি সিদ্ধান্তে উপনীত হলেন? আমরা তো যখন 17ই অক্টোবর জুলাই সনদে সিগনেচার করলাম, এক্সেপ্ট এনসিপি, তারা যে সিগনেচার করেনি দ্যাট ডাজ নট মিন যে তারা করবে না। তারা বলছে এটা বাস্তবায়নে আইনি ভিত্তিতে হলে আমরাও করব। কিন্তু অন্য অন্য সব দল অনেক মতভেদ থাকলেও সিগনেচার করলো। কিন্তু এরপরে যেটা দেয়া হলো আমরা সবাই জানি, সব কিছু উল্টিয়ে দেওয়া হলো। এখন সরকার বলছে যে আপনারা নিজেরা ঐক্য হন। এটা যদি বলেনি তাহলে আপনি ঐক্যমত কমিশন তৈরি করে মাসের পর মাস কেন আলোচনা করলেন? তাহলে বোঝা যাচ্ছে যে হয় ঐক্যমত কমিশন ফেল করেছে, অথবা ঐক্যমত কমিশনের বা ঐক্যমত কমিশন মানে কিন্তু সরকার, না হয় তারা আপনার ইচ্ছা করে এমন একটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করছে। কিভাবে? আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, অনেক তর্ক বিতর্কের পর কিন্তু আমরা জুলাই সনদে ঐক্যমত হয়েছিলাম। কিন্তু সরকার যখন এটা উল্টা পথে নিয়ে গেল, নিয়ে যায় বলছে যে আপনারা এখন ঐক্যমত হন, তার মানে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে সরকার নিজেই আমাদের অভ্যুত্থানের শক্তির মধ্যে একটা অনৈক্যের বীজ বপন করছে। এবং অন্য একটি এই যে বলছে যে আমরা সবাই ঐক্যমতে সিগনেচার করলাম, আপনি সেই সিগনেচারের পেপারটা মুদ্রণ করলেন না, অন্য আর একটা জিনিস পুনর্মুদ্রণ করলেন, নোট অফ ডিসেন্ট সহ। এগুলো অনেক আলোচনা হয়েছে, তো এই সবগুলো আপনি পাল্টিয়ে ফেললেন। এখন বলছেন যে আপনারা নিজেরা আলোচনা করে ঠিক করেন। এটা কি সম্ভব? আপনি বলেন, এতগুলো রাজনৈতিক দল ডাকবে কে? এখন যদি ওই জামাত ইসলাম দেখলাম রেফারির ভূমিকা পালন করতে যাচ্ছে, যে তিনি বাংলাদেশে মূলত রাজনৈতিক দল হলো বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে রাজনীতি থেকে বিদায় নিয়েছে। এখন দ্বিতীয় সারি থেকে জামাত প্রথম সারিতে এসে উনি আহ্বান জানাচ্ছে। তো ওনারা কি তত্ত্বাবধায়ক সরকার, সরি অন্তর্বর্তীকালীন সরকার কি ওনাকে অন্যদের মধ্যে কোনো নেক্সাস আছে নাকি যে আপনি আহ্বান জানান? কিন্তু সরকার আমার বক্তব্য যে এটা সরকারই তো আহ্বান জানাতে পারতো। সরকার আমাদের এটি আপনাদের উপর ছেড়ে দিল, তাহলে কি আপনারা সরকারের সেই বিষয়টাকে উপেক্ষা করছেন? সরকার যেহেতু এটা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিল, কিন্তু আপনারা সেটাতে রেসপন্স করছেন না, তাহলে কি সরকারের এই আহ্বানকে আপনারা উপেক্ষা করছেন? না না, সরকারের কাছে যেখানে একমত হয়েছি, সরকার নতুন আরেকটি ইস্যু তৈরি করলো কেন? এই জন্য সরকারের কি আন্তরিকতা আছে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যান্ড টু হোল্ড দ্য রিস্টাবলিশ দ্য ডেমোক্রেসি? সরকারের কি আন্তরিকতা আছে? আমরা যেসব বিষয়ে ঐক্যমত হলাম, সিগনেচার করলাম, এরপরে আপনি চেঞ্জ করে দিলেন। এখন বলছেন আপনারা ঐক্যমত হন। তাহলে ঐক্যমত কমিশন ফেল করেছে, অথবা ঐক্যমত কমিশনের আন্তরিকতাই ছিল না, সরকারের আন্তরিকতাই ছিল না একটা ফ্রি ফেয়ার ইলেকশন করবার জন্য বা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তিনি আমাদের গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একটা অনৈক্যের বীজ বপন করে তিনি আসলে কি পেতে চান, তিনি কি কোন মাইলস্টা নিতে চান, এটা কিন্তু জনগণের কাছে একটা বড় প্রশ্ন। এখন 7 দিন সময় যখন পার হয়ে যাবে, 7 দিন সময়ও পার হয়ে গেছে, এরপর দেখেন পার হয়ে গেলে সরকার একটা সিদ্ধান্ত দিবে, আপনারা কি যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন? তাহলে ঐক্যমত কমিশনে যেটা সিগনেচার করলাম ওটা কি বাদ? এটা বলেন, আপনারা কি সেটা নিয়ে তখন নেগোশিয়েট করবেন? হ্যাঁ, আমাদের যে ঐক্যমত কমিশনে যে 48 দফা সুপারিশে আমরা যেটা সিগনেচার করলাম, নোট অফ ডিসেন্ট সহ আরও যা কিছু আছে, এইটা যদি আপনি পাল্টাতে চান তাহলে আপনার আবার আলোচনা শুরু করতে হবে। তো এইটা যখন আলোচনা যদি করেন, নির্বাচনও আছে আর বেশি দিন না সরকারের অঙ্গীকার মতে। তার মানে আমি তো দেখলাম যে সরকার নতুন একটা ন্যারেটিভ তুললো যে আবার আলোচনা করতে হবে,
যেহেতু রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলকে ব্যর্থ প্রমাণ করার একটা প্রয়াস কিন্তু সরকারের রয়েছে। সবকিছু ডিসাইডেড হলো, এখন আবার বলছে যে আপনার রাজনৈতিক দলগুলো আলোচনা করেন। এইটা আমার কাছে একটা হাস্যকর জিনিস মনে হয়। এখন জামাত তো বলছে যে আমরা বসতে চাচ্ছি, কিন্তু বিএনপি জামাত দেখেন, তাহলে কি দায়টা আপনাদের উপর এসে বর্তাবে না যে জামাত আপনারা বসতে এটা কার হতে দিচ্ছেন না বা সাথে? কিছু? জামাত কি কল করার রাইট রাখে? হ্যাঁ, বলতে পারে যে আপনারা আমার সাথে বসেন। আমি তো বললাম দ্বিতীয় সারিতে থেকে আপনি প্রথম সারিতে উঠছেন, একটা ভ্যাকুম তৈরি হয়েছে পলিটিক্সে, সেখানে এসে উঠছে, আপনি এখন অন্য রাজনৈতিক দলকে উপর লেভারেজ দিতে যাচ্ছেন, এটা তো পলিটিক্যাল হতে পারে না। এই জন্য বলছি, দেখেন তারা আবার আপনার থ্রেট করলো যে 11 তারিখের মধ্যে তাদের যে 8 দফা এটা বাস্তবায়ন না করলে সরকারকে থ্রেট করছে। আবার তারা আহ্বানও জানাচ্ছে আমাদের, মানে জামাত সব কিছু গুবলেট করে ফেলালো। আমি দেখলাম যে মানে পুরো রাজনৈতিক যে একটা এগ্রিমেন্ট আমাদের হয়েছিল সে এগ্রিমেন্ট থেকে দূরে সরে যায়। সরকারের কথা মতো কি তারা আমাদের ডাকছে, আবার সরকারকে থ্রেটও করছে যে 11 তারিখের মধ্যে না করলে তারা সরকারকে কি করবে। আবার একই সাথে আমি দেখলাম শেখ হাসিনাও তার ওই পলাতক বাহিনী তারাও কিন্তু 13 তারিখের একটা থ্রেট করছে। সুতরাং সব মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের গণ অভ্যুত্থান কি বেহাত হয়ে গেল, আমরা কি আবারও একটা অচল অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। তবে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জনগণ এত রক্ত দিয়েছে, এত ঐক্যবদ্ধভাবে এই যে সংগ্রামটা হয়েছে, সুতরাং এই গণ অভ্যুত্থানের সুফল আমরা নির্বাচনে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। সামান্থা শারমিন, আপনার কাছেও কি এরকম মনে হচ্ছে যে সরকার যখন এই আহ্বানটা জানালো যে রাজনৈতিক দলগুলো মিলে গণভোটের প্রশ্নে আসলে তারা সিদ্ধান্ত নিক জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি অনৈক্যটা তৈরি হলো বেশি? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনাকে সালাম ও শুভেচ্ছা, সেই সাথে আমার সহ আলোচক এবং এটিএন স্বাধীন সংলাপের যত দর্শক শ্রোতা আছে সকলকে আমার সালাম ও শুভেচ্ছা, এবং হেলাল ভাইকে অভিনন্দন। খুলনা 4 আসনে মনোনয়ন পেয়েছেন, এটা খুবই আনন্দের খবর, এবং তার আসনে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হয়নি, এটা আরো আনন্দের খবর। আমরা যত কম আসনে জটিলতা দেখতে পাই তত বেশি আমাদের মনে হয় যে আচ্ছা, এটা হয়তো গণতন্ত্রের পথ উন্মুক্ত হলো। তো যাই হোক, আমরা ঐকমত্য কমিশনে এতদিন পর্যন্ত আলাপ হতে দেখলাম, এবং ঐকমত্য কমিশনে প্রথম দিকে আমার যতটুকু মনে পড়ে, আমি যদি ভুল করে না থাকি, হেলাল ভাই আরো ভালো বলতে পারবেন, যে শুরুর দিকে একটা আলাপ ছিল যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা আগে আলাপ করতে বসি, এরকম একটা আলাপ ছিল। তখন হচ্ছে সবগুলো দল আসলে ভয় পেয়ে গেছে। এরপরে তাদের মনে হলো যে ঠিক আছে, আমরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগে আলাপ না করি, আমরা কি কি ঐকমত্য হতে পারি সেটা আগে আলাপ করি। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাপ করতে বসলে এটা ভেস্তে যাবে, এরকম আশঙ্কা তৈরি হলো। ধরেন এই আশঙ্কাগুলো কেন তৈরি হয়, আমি খুব সহজে বললাম আশঙ্কা তৈরি হয়েছে কেন। এই ধরনের আশঙ্কা তৈরি হয় আমাদের, মানে আমাদের সিস্টেমটা যদি বুঝেন, তাহলে আমাদের যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোটা হচ্ছে আপনাকে এক কেন্দ্রিক পাওয়ার অ্যাকুমুলেট করার একটা সিস্টেম, কুক্ষিগত করার সিস্টেম। এখন কোনো কিছু তো আসলে কুক্ষিগত করা ঠিক না। তখন আপনি যখন ডিসেন্ট্রালাইজ করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে নানান ধরনের কাঠামোকে স্বাধীন করে দিতে হয়, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীন করে দিতে হয়, বাছাই কমিটি করতে হয়, নিউট্রাল বডি করতে হয়, তখন আপনি হচ্ছে একটা পাওয়ার ব্যালেন্স করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে ওই যে বাস্তবায়ন করার যে আলাপটা, সেইটা যখন মানে রাজি হয় না এই রাজনৈতিক দলগুলো, এটাই একটা বার্তা ছিল যে পরবর্তীতে একটা সমস্যা হতে পারে। তো আমরা তো প্রিভিয়াস হিস্ট্রিটা, মানে যেহেতু খুব বেশি দিন আগের না, ওইটা একটু টেনে কথা বললে ভালো হয়। জি। আবার এখন যেটা দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা বিষয় করেছেন, সেটা করেছে যে আসলে আমাদের সকলেরই একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা সবাই এখন সরকারকে একটা দোষারোপের করতে পারি, একটা ভালোই আনন্দ, এটা কারো কোনো দায় নিতে হচ্ছে না। কিন্তু আবার এখানে সরকারকে যেমন দায় নিতে হবে, আবার আমাদেরকেও নানান সময় আমরা যে ভূমিকা নিয়েছি এগুলোর ব্যাপারে দায় নিতে হবে। ধরেন এই যে এনসিপি স্বাক্ষর করলো না, এটা যদি আসলে ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, এটা তো হিস্ট্রি বলবে। হিস্ট্রিটা যদি আসলে এটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে কি এনসিপি এটার জন্য দায়ী থাকবে না? তাহলে এটার দায় মাথায় নিয়েই তো আসলে সে স্বাক্ষর করে নাই। আমরা যেটা দেখেছি খুব ইতিবাচক আমরা রেসপন্স পেয়েছি, কিন্তু তারপরেও তো কথা থাকে ইতিহাসে। কিন্তু এই যে পুরো ঐকমত্য কমিশনে বসা হলো, বাস্তবায়ন পদ্ধতি, এবং একটা কথা আলাপ হলো যে মানে প্রথমেই প্রধান উপদেষ্টা বলে দিলেন যে আপনারা আসলে আমি সাহস পাই। ঠিক আছে, একই দিনে তারা কিছুদিন আগে বলেছেন যে ছাত্ররা আমাদের নিয়োগ করতে, তারপরের দিন বলছেন যে আচ্ছা আপনারা আসলে আমরা সাহস পাই। ভালো কথা, এটা মানে অবশ্যই সাহস দেওয়াটা তো সবার জন্য খুবই জরুরি, আমরাও সাহস দিতে চাই। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে যেটার বাস্তবায়ন সম্পর্কে আমরা ঐক্যমত্য না, সেটা নিয়ে আমরা এতদিন আলাপ করলাম কিসের ভিত্তিতে?
এবং সেটা নিয়ে আমরা স্বাক্ষরও করলাম কিসের ভিত্তিতে, যারা যারা ধরেন আমি তো আসলে বিএনপি তো আমার দেশেরই দল, আমি তো তাদেরকে অন করি, জামাত তো আমার দেশেরই দল, যদিও আমরা অনেক কিছু আর্গুমেন্ট করতে পারি, কিন্তু তারপরও আমরা একটা মোটা দাগে ধরে নিই যেটা আমার দেশের মধ্যে এগুলো। সো আমরা চাই যে আমাদের দেশের দলগুলো যাতে ভুল সিদ্ধান্ত না নেয়। ধরেন কোনো বুদ্ধিমান এবং কোনো ধরনের মানে বুদ্ধিমানও বলতে চাই না, এখানে ধরেন একটা প্রসেস বুঝে বা প্রক্রিয়া বুঝে এমন একটা মানুষ তো আসলে সাদা কাগজে সই করে না। আপনি বলেন যে ভুল সিদ্ধান্ত না নিক সেটা আমরা চাই, এককভাবে তো কোনো দলের সিদ্ধান্ত আসলে ঐক্যমত্য কমিশন থেকে আসার কথা না, সবার ঐক্যমত্যেই তো ওখান থেকে সিদ্ধান্তটা আসার কথা, সেটি বা কেন এলো না? মানে আপনারা আগে ধারণা করেছিলেন ঠিক আছে, কিন্তু হলো না কেন শেষ পর্যন্ত? আমার কাছে মনে সই তো করলো অনেকে। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যখন মানে লিটারেলি কাগজটা সাদা, আপনি একটা সাদা কাগজে সই করেছেন আদেশ ছাড়া, বা এটা কি হবে বাস্তবায়ন পদ্ধতি কি হবে এটা না জেনে সই করাটা একটা সাদা কাগজে সই করার মতো। আমি যদি লেম্যান টার্মসে বলি, আমি এটা খুব আইনি জটিলতা, আমি অনেক কিছু ব্যাখ্যা করলে এটা মানুষের জন্য বোঝা কঠিন, কিন্তু আপনি একটা জিনিস, আপনি অনেকগুলো জিনিস রাজি হয়েছেন যে এই বিষয়গুলো আমি করব, কিন্তু আপনাকে বাধ্য করবে কে বা কি, এই জিনিসটা ঠিক করা হয় নাই। তার মানে হচ্ছে আপনি বেসিক্যালি এটা হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স। এখন এটা ব্যক্তি সততার উপরে নির্ভর করে। এখন বিএনপি তো আসলে একটা ব্যক্তি না, অনেকগুলো ব্যক্তির একটা সম্মেলন, জামাত তো একটা ব্যক্তি না, অনেকগুলো ব্যক্তি সম্মেলন। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিক সততা মানে করা, আমাদের নির্ধারণ করা বা ওইটা সম্পর্কে আমাদের আইডিয়া রাখা, এটা তো জনগণের কাজ না। জনগণের কাজ হচ্ছে আমার একটা পেপারস, একটা সামাজিক কন্ট্রাক্ট, একটা রাষ্ট্রীয় কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টের মধ্যে দিয়ে যাওয়া যাতে এটাকে ব্রেক করতে না পারে। কারণ কি জানেন, আমরা তো বারবার আসলে কন্ট্রাক্ট ব্রেকের মর্মাহত হৃদয় নিয়ে আসলে এই মুহূর্তে রাজনীতিতে আছি, এবং এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ওইটা দেখেই মানে এটার মধ্য দিয়েই যাচ্ছে, এবং ট্রমাটাইজড একটা সিচুয়েশনও আছে। তা আমরা আসলে মোহভঙ্গ হতে চাই না, আমরা মর্মাহত হতে চাই না, আমরা পূর্বের যে ইতিহাস সেটা আবার পুনরাবৃত্তিও চাই না। অসংখ্য ধন্যবাদ। হিলাল ভাই, আপনারা বলছিলেন যে যেটা 8 মাসে হয়নি সেটা কিভাবে 8 দিনের কম সময়ে হয়, তাহলে এটার ভবিষ্যৎ কি দাঁড়াবে? দেখেন, আমি একটা কথা বলতে চাই যে জুলাই সনদে, জুলাই চার্টার যেটা, ওইখানে সামান্ত যেটা বলছে নাইসলি যে সোশ্যাল কন্ট্রাক্ট বা পলিটিক্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ ওটা কিন্তু হোয়াইট পেপার, ওটা লেখা ছিল কিছু, তাই না? এখন ওইটা লেখা হয়েছে কি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু গণভোট হচ্ছে না। যা লেখা হয়েছে 48টা পয়েন্ট বা 85 পয়েন্টস যা লেখা হচ্ছে, ওটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সামান্ত প্রথমে বাস্তবায়ন না, কিন্তু কেন গণভোট হবে? আস্থা এবং বিশ্বাস নেই। গণভোটে যে পিপলস উইলটা হবে, ওইটা দ্বারা আপনি তো নৈতিকভাবে বাধ্য হবেন এটা ইমপ্লিমেন্ট করার জন্য, মানে নৈতিকভাবে বাধ্য হবেন। ওই যে বললো না যে সামাজিক চুক্তি ভঙ্গের ইতিহাস রয়েছে, তার মানে নৈতিকতার কথা বলছেন, কিন্তু বাকি সবাই তো আইনগত ভিত্তির কথা বলছে। ওইটা আমরা একটু বলি। দেখেন, মানে গণভোটটা কেন হলো, হচ্ছে যেটি পিপলস যে উইল এর ফলে যে ভোট জয়যুক্ত হলে তাহলে আমাদের সবার নৈতিকভাবে ওইটা বাস্তবায়ন করতে আমরা বাধ্য হব, এই জন্য কিন্তু গণভোট। এখন বাস্তবায়নটা হবে কোন তরিকায়, হবে আপনার ওই যে বিভিন্ন কোন তরিকায় হবে। এখন আপনি যদি একটা আনলফুল কথা বলেন, আনলফুল কথা কি, যেগুলো আপনার নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, শুধু একটাই সমস্যা যে আমি দেখলাম যে সংবিধানের মৌলিকগত কোনো সংস্কার করতে হলে এটা সংসদের উপর ছেড়ে, সংসদই সেটা করার পরে সেটার জন্য আবার গণভোট করতে পরবর্তীতে। এখন যদি আপনি বলেন যে না, এই বাস্তবায়ন পদ্ধতি আমরা কমিশন বসে ডিকটেট করব, তাহলে তো আপনার এই দেশে আইন, আদালত, সংসদ, নিয়ম, সংস্কৃতি কিছুই থাকে না। আপনি যে প্রস্তাবগুলো দিলেন, এগুলো কোনটা কিভাবে বাস্তবায়ন হবে? একমাত্র সংবিধান যে মৌলিক সংস্কার করতে হলে আপনাকে তরিকায় যেতে হবে, আর না হলে আপনাকে আইনগত নির্বাহী আদেশে বা গভর্নমেন্ট প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করে করতে পারেন। এইসব আলোচনা প্রচুর হয়েছে, কিন্তু সমাধান তো হয়নি। সমাধান হয়নি কারণ কি, যে আমরা মূল জিনিসটা যে গণভোটটার আমার এখন প্রশ্ন যে আদৌ কোনো প্রয়োজন ছিল। কারণ আমাদের জুলাই সনদটা যদি আমরা কমিটমেন্টগুলো যেগুলো করেছে, জুলাই সনদ সাম কমিটমেন্টস অ্যান্ড সাম কনটেক্সট, তাই না, অফ দিস আফসার্ড, এই তো জুলাই সনদ, এইটা যদি আমরা ইমপ্লিমেন্ট না করি, বাস্তবায়ন না করি,
তাহলে তো ওই যে দল সরকার গঠন করবে তার অবস্থাও শেখ হাসিনার মতো হবে। কারণ মানুষ, এমন কোনো দল নেই যারা সংস্কার চায়নি, আছে বলেন এমন কোনো দল নেই যারা সংস্কার চায়, আন্তরিক সবাই। একদম। এখন আপনি বলছেন আইনি ভিত্তি, আইনি ভিত্তি দিতে গেলে কিছু নিয়ম কানুন তরিকা তো মানতে হয়। এখন সেই নিয়ম তরিকা মানতে গেলে সামান্তা যেটা বললো অনেক অনিশ্চয়তা তৈরি হবে, ঠিক আছে, যাহাতে এই জিনিসগুলো পরবর্তীতে ইমপ্লিমেন্ট হয় তার জন্য একটা গণভোট, এবং বিএনপি বলেছে 2 বছরের মধ্যে এটা যদি বিএনপি ক্ষমতায় যায় করবে। সরকার আবার বেঁধে দিচ্ছে না, 270 দিনের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে বলে আইনগুলো ইনকর্পোরেট হবে সংবিধানে। এটা সব রিডিকুলাস, আমার কাছে কথাগুলো খুব রিডিকুলাস মনে হয়। আমি একটু সামান্তার কাছ থেকে একটু শুনবো। আপনি গণভোট কি আদৌ প্রয়োজন ছিল? এখন বিএনপির অনেকের মনের মধ্যে এই প্রশ্নটাও আসছে, এনসিপি আসলে কি ভাবছে বাস্তবায়নের জন্য? যে নিয়ম কানুন তরিকার কথা বলছেন, সংবিধানের থাকা না থাকার বিষয়টার কথা বলছে, সংসদের অ্যাপ্রুভ হওয়ার যে বিষয়টা কথা বলা হচ্ছে, এনসিপি আসলে কোন তরিকাটা যাচ্ছে? প্রথমত ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় যেটা ছিল, ব্যর্থতা ছিল যে ঐকমত্য কমিশন জানে যে এই যে বিষয়গুলো নিয়ে আলাপ হবে, এই বিষয়গুলো আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারে। হেলাল ভাইও এটা খুব ভালো করে জানেন, বিএনপি সবাই আসলে এই বিষয়ে কোনো দ্বিমত আমি কাউকে দেখিনি যে এখানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে গেলে আসলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ছাড়া এটা কোনো সংসদ করতে পারে না। এটা 2/3 মেজরিটি। এবং আমি একটা জিনিস পরিষ্কার করি যে মানে গণপরিষদ নির্বাচন, আমি হয়তো আইনি ব্যাখ্যা দিতে পারবো না, আমি আবারও বলছি, আমি সাধারণ জনগণের ভাষায় বলি, জাতীয় সংসদ নির্বাচন আর গণপরিষদ নির্বাচনের মধ্যে দুইটা একদমই ফান্ডামেন্টাল যেটা পার্থক্য, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে আপনি একটা দলকে ক্ষমতায় পাঠান টু রুল ফর 5 ইয়ার্স, নেক্সট 5 ইয়ার্স এটা করার জন্য পাঠান। কিন্তু গণপরিষদ নির্বাচন হচ্ছে আপনি এমন একটা মানে একটা নতুন সিস্টেমকে চালু করার জন্য করেন, এইটার জন্য আপনার নির্দিষ্ট কোনো পার্টি আপনি বিবেচনা করবেন না। যেমন ধরেন ধানের শীষে ভোট দিন বা শাপলাকলিতে ভোট দিন, এরকম করে হবে না। পার্সনটাকে, সে কি আসলে সংবিধান নিয়ে জানে কিনা, সে কি আসলে আমার সকল জাতিসত্তার রিপ্রেজেন্টেশন কিনা, আমার সকল পেশার রিপ্রেজেন্টেশন কিনা, এইটার হচ্ছে গণপরিষদ নির্বাচন। এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আনে। আর এটা যদি আপনি করেন, আপনার রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আনে। এখন খুব পরিষ্কারভাবে বিএনপিকে এটা সিদ্ধান্তে আসতে হবে। সিদ্ধান্তটা কি, যে আমরা আসলে সংখ্যাগত পরিবর্তন চেয়েছিলাম নাকি আমরা গুণগত পরিবর্তন, মানে কোয়ালিটেটিভ চেঞ্জ চেয়েছিলাম। গণভুত্থানের মধ্যে দিয়ে আমাদের এখন চাহিদাটা কি? চাহিদা যদি হয় গুণগত পরিবর্তন, তাহলে হচ্ছে গণপরিষদ নির্বাচনের ব্যতীত আর কোনো কিছু দিয়ে এটা সম্ভব না। এটা কিন্তু বিএনপিও একমত হয়েছে, কিন্তু লিখতে দেয়নি। মানে এটা যে সবচেয়ে ভালো পন্থা, স্থায়ী পন্থা, টেকসই পন্থা, এটার ব্যাপারে দ্বিমত কেউই করেনি। কারণ এটা আসলে লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এটা একদম সলিড। এবং ঐকমত্য কমিশন যেটা করেছে, যেটা প্রথমে বলছিলাম যে তারা যেটা করেছে যে 6টা পদ্ধতি রেখেছে, কিন্তু ঐকমত্য কমিশন খুব ভালো করেই জানে যে এখানে বসলে দলগুলোর মধ্যে আলাপে বেসিক স্ট্রাকচার চেঞ্জের আলাপ আসতে পারে। সেক্ষেত্রে এখানে একটা বা দুইটার বেশি আসলে পন্থা থাকার কথা না। গণপরিষদ বা আপনি একটা মাঝামাঝি কিছু একটা রাখতে পারেন, যেটা মাঝামাঝিতে এখন সবাই আসছে। কিন্তু ইস্যুটা যেটা দাঁড়িয়েছে যে এখানে যেহেতু 5-6টা জিনিস রাখা হয়েছে, তো আপনার যখন অপশন থাকে তখন আপনি এটার ব্যাপারে চয়েস করার একটা দেখেন। কিন্তু লজিক্যালি বা লিগেলি আপনি গণপরিষদ নির্বাচন ছাড়া এটা পারবেন না। এখন যেটা মানে আলাপ হচ্ছে যে নোট অফ ডিসেন্ট আসলে কিসে কিসে আছে, মানে বিএনপিকে তো আসলে কোন জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। আমরা যখন নোট অফ ডিসেন্ট বলি, আর্গুমেন্টটা কখন হয়, আমরা মানুষের সাথে, জনগণের সাথে এই ক্ষেত্রে একটু প্রতারণা করি, এটা পলিটিশিয়ানরা করে। যেমন ধরেন নোট অফ ডিসেন্ট, ভাই বললো যে নোট অফ ডিসেন্ট সহ আমি মতামত দিচ্ছি, আমার মানে গণতান্ত্রিক অধিকার আপনি রাখবেন না। আমি বললাম যে ভাই আপনি গণতান্ত্রিক অধিকার তো রাখতেছে, এটা সহই করেন। এইটা হচ্ছে আমাদের দুজনের আর্গুমেন্ট। এখন আসেন দেখি যে নোট অফ ডিসেন্টে কি কি আছে। নোট অফ ডিসেন্টে আছে যে পিএসসি চেয়ারম্যান আপনি কিভাবে নিয়োগ করবেন, সেটার জন্য আপনি কোনো বাছাই কমিটি করতে পারবেন না, এটা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। উই অল নো অ্যাবাউট দ্য প্রধানমন্ত্রীর পরামর্শ, উই অল নো অ্যাবাউট ইট। আর কি আছে, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এগুলার কমিশনার আপনি নিয়োগ করতে পারবেন না যদি আপনি বাছাই কমিটির মাধ্যমে আপনি নিয়োগ করতে পারবেন না। এটার ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি নোট অফ ডিসেন্ট আছে উচ্চকক্ষে পিআর নিয়ে। আমি একটা জিনিস করতেছি, সেটা যদি আমার প্রয়োজন না হয় আমি করব না, কিন্তু আমি করতেছি, আবার ওটাকে আমি মানে এম্পাওয়ার্ড করতেছি না, এবং এটাকে লিগালি করতে মানে লজিক্যালি আমি এটাকে ফর্ম করতেছি না, তাহলে তো এটা দরকার নেই। আমাদের উচ্চকক্ষ করলে আমাদের রাষ্ট্রীয় অনেক খরচ হবে, এমনিতেই অনেক খরচ হয়। সো উচ্চকক্ষে পিআর নিয়ে আছে। নারীদের 100 আসন, হ্যাঁ এই যে 100 আসন নিয়ে নোট অফ ডিসেন্ট বা এটা ক্রমাগত বাড়ানো হবে।
এটা নিয়ে আর কি বলবো, কারণ আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এটা ভাই তো অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমার ধারণা যে ওনার কাছ থেকে যদি আমি শুনি যে গত কয়েক বছরের মানে কয়েক দশকের যে রাজনৈতিক অভিজ্ঞতা ওনার, এটা কি আদৌ মেয়েদের জন্য কোনো ফিল্ড কিনা, পলিটিক্যাল ফিল্ড, এটা মেয়েদের জন্য কোনো সুস্থ অবস্থাই না। আমার ধারণা যে আমার মেয়েকে আমি রাজনীতি করতে দিব কিনা এটা নিয়ে আমার সন্দেহ করতে হবে। সো এই যে একটা পরিস্থিতি, এর মধ্যে আবার নোট অফ ডিসেন্ট আছে। তারপরে ধরেন তত্ত্বাবধায়ক আচ্ছা, বিএনপি যেমনটা বলছেন আমি সামান্থা, তো শেষ করি আপা, এটা একটু বলি কারণ এটা আসলে আলাপ হয় না, তো জাস্ট একটু টাইম নেই আপনার কাছ থেকে। তত্ত্বাবধায়ক সরকারে যারা থাকবে তারা কিভাবে নির্বাচিত হবে, এটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হওয়া উচিত। এটার ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তাহলে এই যে আমি এতগুলো জিনিস বললাম, আরো কয়েকটা আছে, তো এই যে আমি এতগুলো জিনিস বললাম, এখন আমার কোশ্চেন হচ্ছে এগুলো কি বাংলাদেশের দরকার নাকি দরকার না? বাইনারিটা এখানে। আমি অবশ্যই প্রত্যেকটা দলে যে গণতান্ত্রিক অধিকার মত প্রকাশে, সেইটা আমি অবশ্যই সম্মান করি। সম্মান করলে বিএনপি তার যে পয়েন্টগুলো আছে সেগুলো তো বিএনপি দেখাবে স্বাভাবিকভাবে। তারা তো বলছে যে আমরা আমাদের নোট অফ ডিসেন্টে আমরা জনগণের কাছে যাব, তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেটা করবে, না করলে তারা হচ্ছে সেটা তো তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ছে। আমার আরো একটু প্রশ্ন আছে, দুজন দর্শক আছেন, একটু তাদের প্রশ্নটা নিয়ে নিই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী, বগুড়া সাধারণপুর থেকে বলছিলাম। বলবেন। আমি হেলাল ভাই এবং ম্যাডামের কাছে দুইজনের কাছে আমার প্রশ্ন, আর দুইজনের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমি এই আজকের সংলাপের মানে বাইরে একটু কথা বলবো আর কি আজকের বিষয়ে। সেটা হলো যে এই যে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন যে সরকারের কাছে দাবি দেওয়া লেগেলো, আমাদের বেতন বাড়াও, ভাতা বাড়াও, এই বাড়াও, সেই বাড়াও, সরকার বেড়ে দিল। কিন্তু আমাদের যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং চৌকিদার এবং ইউনিয়ন পরিষদ মেম্বার, তাদের ভাতাটা খুবই নগণ্য। তারা তো কোনো দাবি দেওয়া সরকারের কাছে যায় নাই। এই দাবিটা তো সরকার মেনেও কোনোদিন এ সরকার নিল না। আপনারা ক্ষমতায় গেলে, হেলাল ভাই এবং এনসিপি, আপনারা ক্ষমতায় গেলে দাবিটা মেনে নেবেন কিনা, এটা আমার প্রশ্ন। আর অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, আরেকজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি স্যার ইসমাইল হাসান বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হলো গণভোট কি, এটা আমি বুঝতে পারছি না। দুজন দর্শক ছিলেন, তাদের প্রশ্ন উত্তর একটু নিয়ে শুরু করতে চাই। বগুড়া থেকে একজন দর্শক ছিলেন, তিনি এই সরকারকে আসলে অনেক দাবি দেওয়া ফেস করতে হচ্ছে, বেতন ভাতা বৃদ্ধিতে প্রতিনিয়ত নানান আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। তিনি দুঃখের সাথে আসলে বলছেন যে যারা গ্রামাঞ্চলে থাকেন, যারা বয়স্ক ভাতা পান, যারা চৌকিদার ভাতা পান, মানে তাদের দাবি দেওয়াটা আসলে দেখবে কারা, তাদেরটা দেখবে কারা? যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি এনসিপি ক্ষমতায় আসে, তারা কি তাদের দিকে একবার তাকাবে? হিলাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। দেখেন, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো কিন্তু বিএনপি সরকারের সময় চালু হয়েছিল। আর এখন আমরা যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি, এই ট্রানজিশন পিরিয়ডে মানুষের অনেক দাবি দেওয়া গত 17 বছর যাবৎ ছিল। এই 17 বছরের সরকার মানুষের এই দাবি দেওয়া বা মানুষের এই সমস্যাগুলো দেখেনি। তা আমার দৃঢ় বিশ্বাস, আমাদের নির্বাচনী যে ইশতেহারে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে আমাদের অর্থনীতিকে আমরা $1 ট্রিলিয়ন করব, আমাদের কর্মসংস্থান 1 কোটি 1 বছরে বাড়াবো। আমরা অনেক মানে পিপলস ফ্রেন্ডলি প্রোগ্রাম দিয়েছি এবং মানুষের এই নিড যেগুলো আছে, প্রয়োজন, সেগুলো অবশ্যই আমাদের নির্বাচনী ইচ্ছা থাকবে, এগুলো মানা হবে। জি, আমি একটু সামান্তা সামনের কাছ থেকে একটু শুনতে চাই। আপনারা যদি ক্ষমতায় যান, তাহলে এই যে যারা মানে একেবারে গ্রামাঞ্চলে পড়ে আছেন, সুবিধা বঞ্চিত যারা আছেন, তাদের দিকটাকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি? প্রথমত, এটা তো পিপলস পার্টি হিসেবে এনসিপি গড়ে উঠতেছে। আরেকটা বিষয়, আমার একটা অভিজ্ঞতা হয়েছে, রাষ্ট্রের আসলে অনেক টাকা, প্রচুর টাকা, এবং এটা মানে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রচুর পরিমাণে বাজেট থাকে। এগুলো আমলাতান্ত্রিক জটিলতা এবং বিভিন্ন কিছুর কারণে এটা মানে যায় না, ট্রিকল ডাউন ইফেক্ট যেটা আর কি, আপনি পাস করে বেরোবে, ওইটার ভাতা পর্যন্ত যাবে। আরেকটা জিনিস হয়, এটা হচ্ছে আপনার আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে উপরে, হ্যাঁ আর কি, আমি আগে জিনিসটা বুঝাই যে ওই যে উচ্চকক্ষে হচ্ছে আপনার আমলাতান্ত্রিক জটিলতা, আর নিম্নকক্ষে যেটা হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি, চাঁদাবাজি। এই যে বয়স্ক ভাতা বা এই যে ভাতাগুলো এখন বন্ধ হয়ে আছে বা এটা পাচ্ছে না মানুষ, চৌকিদার ভাতা, এই ভাতাগুলো এবং যেগুলো আপাতত চালু আছে, জেলে ভাতা, আরো অনেক কিছু, মানে গর্ভবতী ভাতা, এগুলো আছে, এগুলো হচ্ছে দলীয় মনোনয়নের ভিত্তিতে দেওয়া হয়। সিস্টেমটা যদি বলি,
দলীয়ভাবে বিভিন্ন দল বলে যে আমার এই মানুষকে দিয়ে এটা দেওয়াইতে হবে, তখন যেটা হয় যে ওই মানুষটা যখন একটা মানুষের বাসায় এই ভাতাটা দেওয়ার জন্য যায় বা ওই লোকটা যখন আসে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়, তখন এমন একটা জিনিস আপনি সরকার থেকে একটা জিনিস পাস করতেছেন কিন্তু তার হাত দিয়ে মানে একটা ধরেন একটা পলিটিক্যাল পার্টির একটা দলের ছাত্র সংগঠনের মানুষের হাত থেকে যখন সে ভাতাটা পায় তখন তার এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি হয়, কিন্তু দেয় এটা সরকার, তা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। সিস্টেমটা বুঝছেন? একদম। আমি একটু গণভোট নিয়ে একটু জানতে চাইবো। এইটা আমরা মনে করি যে এটা ব্রেক করা উচিত। একজন সাধারণ দর্শক তিনি প্রশ্ন করেছেন যে এই যে গণভোট নিয়ে যে এত আলোচনা, সিদ্ধান্ত নিয়ে এত কিছু, কিন্তু গণভোটটা কি সেটাই তো তিনি বোঝেন না। প্রথমত এই যে গণভোট মানে খুব ওই মানুষটার জন্য আমি বলতেছি যে ভাই আপনার জন্য গণভোট হচ্ছে আপনার মত প্রকাশের একটা উপায়। এখানে শুধুমাত্র আপনাকে ওই যে যেমন আপনি সিল দেন ওইরকম হ্যাঁ অথবা না একটা কোশ্চেন থাকবে, একটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নটার উত্তর আপনি যদি একমত হন তাহলে আপনি হ্যাঁ বলবেন, দ্বিমত হইলে না বলবেন। এখন কিসের উপরে হইতেছে এইটাই হচ্ছে সরকারকে আমরা বলছি যে উন্মুক্ত করতে। আমরা কিন্তু বলছি যে গণভোটের প্রশ্নটা কি এটা উন্মুক্ত করতে হবে। এই যে কোশ্চেনটা পাইলেন না এটাই হচ্ছে সেই প্রমাণটা। কারণ এই যে কোশ্চেনটা আপনি যখন এখন সংসদ নির্বাচনের জন্য সবাই মাঠে নেমে যাবে, আপনার গণভোটের কোশ্চেন বলতে কিছুই থাকবে না। এবং এটা বিএনপি নেতাদের কথাবার্তা আমরা পাচ্ছি যে গণভোট দরকার নেই, গণভোট আবার কি জিনিস। এবং এই মেসেজটাই আসলে তৃণমূলে দেওয়া হবে। এই কারণে এই মানুষগুলো যারা আসলে জুলাই সনদ সম্পর্কে একটা মতামত দিতে চায় এবং প্রত্যেকটা মানুষ আসলে একটা ভোট দিতে চায়, এই জিনিসটা তারা দিতে পারবে না। এই কোশ্চেনটাই ওনার কোশ্চেনটাই হচ্ছে। ধন্যবাদ। আমি হিলাল ভাই আপনার কাছে একটু আসি, যেহেতু কে পাবে কার ভোট নিয়ে আলোচনা করার কথা, আমি একটু সেটা নিয়ে আসি। হিন্দু ভোট ব্যাংকের নজর এখন জামাতের আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই দেখি নাই যে ইসলামপন্থী একটা দলকে সনাতন ধর্মাবলম্বীদের যোগদানের কথা, বাট এবার আমরা সেটা একটু ভিন্নভাবে দেখতে পাচ্ছি। হিন্দু ধর্মাবলম্বীরাও তাদের সাথে যোগ দিচ্ছেন। তো হিন্দুদের সব ভোট আমরা সবসময় দেখেছি যে আওয়ামী লীগের দিকে যায়, এখন যদি সেটা জামাত নিয়ে নেয় আপনাদের ভাগ্যে আসলে কি পড়বে? আপনার এই কথার সাথে আমি কখনোই একমত না যে হিন্দুদের সব ভোট জামাতে নিয়ে যায় এইটা। কারণ বিএনপি এ পর্যন্ত 4 বার ক্ষমতায় এসেছে, দেশের প্রায় 10 ভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী। তো এখন যদি হিন্দু ভাইরা বিএনপিকে ভোট না দিত তাইলে কি বিএনপি 4 বার ক্ষমতায় আসতে পারতো? নিশ্চয়ই হিন্দু ভাইরা ভোট দিয়েছে। অতএব এটা একটা প্রোপাগান্ডা এগেইনস্ট বিএনপি। এবং কিন্তু এবার তো চ্যালেঞ্জিং হবে আপনাদের জন্য। আমি বলি একটু যে এটা একটা প্রোপাগান্ডা বিএনপির বিরুদ্ধে যে হিন্দু ভাইরা বিএনপিকে ভোট দেয় না, তাহলে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কি করতে হবে? হিন্দুদের সাথে দুর্ব্যবহার করতে হবে। লাভটা হবে কার? আওয়ামী লীগের। এইটা ছিল একটা ওই সময়ের একটা প্রোপাগান্ডা। এটা মানুষ খায়নি। ডাকসু নির্বাচনে আপনি দেখেছেন জগন্নাথ হলের সব ভোট ছাত্রদল পেয়েছে, দেখছেন? তাহলে হিন্দুরা যদি ভোট না দিত তাহলে ডাকসুর বিপি পদে প্রথম হয়েছে তো ছাত্রদল জগন্নাথ হলে। সুতরাং এই যে ন্যারেটিভটা বানানো হয়েছিল আমাদের প্রোপাগান্ডা, এটা আসলে সঠিক নয়। আর এইবার আপনি বলছেন যে জামাত ইসলাম হিন্দু ভোট টানার জন্য কৌশল অবলম্বন করছেন। শোনেন, কৌশল আপনি যাই অবলম্বন করেন, আপনি যখন বলছেন যে রোজা আর পূজা এক, এই কথা বলে যখন ভোট নিচ্ছেন, এটা যারা পূজারী বা পূজা করে তারা কিন্তু মানে না। কারণ দুর্গা পূজা আমরা কেন করি? অশুভ শক্তির বিদায়ের জন্য, শুভ শক্তি আসার জন্য, তাই না? দুর্গত নাশিনী বলি না আমরা। আর রোজা কেন রাখি? আমার আত্মার পরিশুদ্ধির জন্য, তাই না? আল্লাহর একটা অর্ডার যে তোমাকে ফাস্টিং করতে হবে এই 1 মাস, এবং ফাস্টিং করতে গেলে শুধু খেয়ে থাকা না, আরো অনেক কাজ করতে হবে, আপনার ইবাদত বন্দেগী করা, ভালো ভালো কাজ করাই তো। আর ওইটা এক জিনিস, এইটা এক জিনিস। হিন্দুরা মানে না যে রোজা আর পূজা এক, আমার মুসলমানরা তো মানেই না। এই যে মানুষ যে বলে যে ধর্মের ব্যবসা, বলে না, আসলে ধর্ম নিয়ে কিন্তু ব্যবসা করা যায় না। এটা হচ্ছে কি ধর্মের রাজনৈতিক ব্যবসা। ধর্মের নিয়ে রাজনীতির মতো একটা মানে কনফাইন্ড রাজনীতির পরিসীমা যত ছোট, ধর্মের পরিসীমা তার থেকেও বড়। ধর্মের পরিসীমা অনেক বড়। ধর্ম রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছু আপনার অ্যাবজর্ব করে, কিন্তু রাজনীতির পরিসীমাটা আরো কম। এখন এই যে ধর্মাশ্রয়ী যে রাজনৈতিক দল, তারা এখন আপনার
রাজনীতির কাছে ধর্মের মহত্বকে, ধর্মের ইডিওলজিকে আপনার বিকিয়ে দিচ্ছে, এটা জনগণ ভালোভাবে Accept করবে না নেয়নি। বলে মনে করছেন? সুতরাং আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা তারা এই দেশে যাদের হাতে এতদিন নিরাপদ ছিল এবং সনাতন ধর্মাবলম্বী ভাইরা জানে যে বিএনপিটা বিশ্বাস করে যে ধর্ম যার রাষ্ট্র সভা, জি, অসংখ্য তো ধন্যবাদ আমরা ভাইয়া। সেইভাবে সময় তাদের সাথে একেবারেই ডিল করছি অংশে কম। এতদিন। সামান্থা শারমিন, আপনাদের কাছে সবই নতুন। এই যে হিন্দুদের ভোট টানতে হবে, নতুনদের ভোট, সবার ধারণা যে নতুনদের ভোট সব থেকে বেশি হয়তো এনসিপির দিকেই যাবে। তো আমি একটু প্রথমে এটা নিয়ে একটু শুনতে চাইবো যে আপনাদের আসলে পরিকল্পনা কেমন আগাচ্ছে, যে হিন্দুদের আকর্ষণ করার জন্য, তাদের ভোট প্রাপ্তির জন্য আপনাদের পরিকল্পনা কেমন? প্রথমত আমরা যেহেতু নাগরিক মর্যাদার কথা বলি, আমরা বিশেষায়িত করে নেগলিজেন্সের পক্ষে না। প্রথমত আমরা সবাইকে একটা সবার জন্য সাম্য এবং নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদার হচ্ছে আমাদের লক্ষ্য। তো বিশেষায়িত করার প্রয়োজন কখন পড়ে? যখন আপনার নাগরিক তার প্রাপ্য মর্যাদা পায় না। আমাদের দেশে হিন্দু জনগোষ্ঠীর উপরে সবচেয়ে বড় অত্যাচারকারী দল হচ্ছে আওয়ামী লীগ, এবং তারা হিন্দুদেরকে সেভ করবে এরকম বার্তা দিয়ে আসলে আওয়ামী লীগের ঘরবাড়ি, সম্পদ লুণ্ঠন এবং তাদেরকে অত্যাচার করে এই জিনিসগুলো লোকালি তারা করেছে। ঢাকা কেন্দ্রিক তারা একটা আবহ দিয়েছে যে সবচেয়ে পূজা অর্চনা সব কিছুর সাথে আওয়ামী লীগ আছে, কিন্তু আপনি লোকালি কিন্তু এই মেসেজটা এরকম না। সো আমরা মনে করি যে আপনি যদি তার নিরাপত্তা, একটা নাগরিকের নিরাপত্তা, তার যে যা কিছু পাওয়ার কথা রাষ্ট্রের কাছ থেকে, তার যে নাগরিক অধিকার, এগুলো যদি আপনি সুনিশ্চিত রাখার প্রত্যয় নিয়ে আগান, এটা প্রত্যেকটা মানুষকে আসলে টাচ করে। সো আমাদের যেটা নিশ্চিত করা দরকার হিন্দুদের জন্য, সেটা হচ্ছে তার সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এবং এই পরিচয়ের কারণে সে কোনো জায়গায় বৈষম্যের শিকার হবে না। হিন্দু পরিচয়ের কারণে এইটা নিশ্চিত করা সিম্পল। এটা এই দুইটা বিষয় নিশ্চিত করার কথা কিন্তু আমরা বারবার করে বলছি। এবং আমাদের দেশে যখন একটা সংকটকালীন মুহূর্ত, এই যে পূজা অর্চনার সময় বলা হয় যে প্রচুর হামলা হবে, আক্রমণ হবে, আমরা আমাদের দলের পক্ষ থেকে, এটা সব দলই করেছে, আমাদের দলের পক্ষ থেকেও কিন্তু ভলান্টিয়াররা ছিল, তাদের সাথে বিভিন্ন সময় মেলামেশা হয়েছে, এবং আমরা মন্দিরে যাওয়া আসা এবং তাদের সাথে আলাপ আলোচনা করা, কিভাবে আমরা এই সামাজিক নিরাপত্তা বলয়টা আরও কঠিন করতে পারি এবং এটা দুর্ভেদ্য করতে পারি, যাতে এখানে কোনো ধরনের অপশক্তি এসে এটাকে চ্যালেঞ্জ করতে না পারে, সেইটার জন্য আমরা কাজ করি। সো এইটা যেহেতু আমাদের প্রাইম কনসার্ন, আমার কাছে মনে হয় যে এই আমব্রেলা, এই যে একটা সুন্দর বলয়, এটার মধ্যেই এটা চলে আসে। কিন্তু এইটা নিশ্চিত করতে হবে যারা পিছিয়ে পড়া বা যারা একটু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, যারা একটু মাইনরিটি বলতে যেটা বোঝায় আর কি, যদিও আমি শব্দটা এইভাবে পছন্দ করি না। সো এটার আমব্রেলা আন্ডারে যারা আছে তাদের জন্য স্পেশাল ফোর্স, স্পেশাল নিরাপত্তা, বিশেষ গুরুত্ব দিতে হবে তাদেরকে। এটা অসংখ্য ধন্যবাদ হিলাল ভাই। এই অংশ খুবই কম সময়, আমি একটু জানতে চাইবো, সবাই বলছে যে এবার আসলে তরুণদের জন্য এই ভোটের আসলে জয় জয়কার হবে। সেক্ষেত্রে জানতে চাইবো, ডাকসু জাকসু রাকসু চাকসুর নির্বাচনে আমরা দেখছি যে শিবিরের জয় জয়কার, সেখানে বিএনপির জন্য এটা চ্যালেঞ্জ হয়ে গেল কিনা, যে তরুণদের ভোট কতটুকু টানতে পারবে, নাকি তরুণদের ভোট সব হচ্ছে শিবির এবং এনসিপি নিয়ে যাবে? না, এটা ভুল দাও না। ডাকসুতে আপনার শিবির জয়লাভ করেছে এটা ঠিক না, একটা ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করেছিল তারা, সেই প্যানেল জয়লাভ করেছে, এটার 1 নম্বর বক্তব্য। 2 নম্বর করতে হলো, বাংলাদেশে এখন ভোটারে নারীর সংখ্যা বেশি, নারী ভোটারের সংখ্যা বেশি। আমার এলাকায় মাত্র 3000 ভোট কম পুরুষ থেকে নারীর, কিন্তু বাংলাদেশের ওভারঅল ভোটার তালিকায় আমার ধারণা যে 1000 ভোট মানে নারীদের বেশি, বা 2000 এরকম কি একটা বেশি আছে, নারী ভোটার বেশি। আর তরুণ ভোটাররা আপনার, তারা কিন্তু তাদের চিন্তা এবং চেতনার হাইট অনেক উপরে। তারা অবশ্যই দেখবে বাংলাদেশ পরিচালনা করার অভিজ্ঞ একটা রাজনৈতিক দলকে দিয়ে তারা পরিচালনা করতে চাবে, যেটা আমরা 4 বার পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। এর সাথে বর্তমান তরুণদের যে সংস্কারের ভাবনা, যে পরিবর্তনের ভাবনা, সেই পরিবর্তনের ভাবনার সাথে আমরা কিন্তু অ্যাডাপ্ট করেছি। আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব যদি আপনি পড়েন, তাই দেখবেন আপনারা জুলাই সনদে যে সমস্ত সংস্কার এনেছেন তারই কার্বন কপি কিন্তু আমাদের 31 দফা। সুতরাং আমরা যে পরিবর্তনের পক্ষে, আমরা যে নতুন রাজনীতির পক্ষে, অর্থাৎ তরুণরা সেটা অবশ্যই, আর এবং আমাদের দেশের তরুণদের একটা হতাশা যে তারা কর্মসংস্থান হয় না। শিক্ষা শেষে আমরা সেই প্রতিশ্রুতি দিয়েছি। প্রতিশ্রুতি মানে আমরা কর্মসংস্থান তৈরি করব ক্ষমতায় যাওয়ার 1 বছরের মধ্যে। কারণ আপনি দেখেন যে
হ্যাঁ, আমাদের একেবারে কর্মসংস্থান সময়, একটু সামন্ত স্বামীর কাছে আসতে চাইবো। জি। সংকুচিত করা হয়েছে বিভিন্নভাবে। আগের সরকারগুলো যেমন ওই যে আপনার আউটসোর্সিং দিয়ে কর্মসংস্থানকে সংস্কৃত করা হলো। আমি একটু ভাইয়া অত্যন্ত দুঃখিত, আমি তো আমাদের সামনের কাছ থেকে শুনতেই চাইবো আওয়ামী লীগের সমর্থক যারা আছে, ভোটার আছে, তাদের ভোট টানার জন্য বিএনপি বলছে যে যারা দেশদ্রোহী, যারা দেশ বিরোধী ছিল তাদেরকে ভোট দেবে না। জামাত ইমোশনাল ভাবে তারা বলছে যে যারা আসলে চাঁদাবাজি করে তাদেরকে তারা ভোট দেবে না। এনসিপির আসলে পরিকল্পনা কি যারা আওয়ামী সমর্থক আছে তাদের ভোটকে টানার জন্য, নাকি তাদের ভোট দরকার নেই? দেখেন, আমি মনে করি যে এই যে যেটা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা হচ্ছে বিএনপির কিছু মানে বুদ্ধিজীবী আছে, অ্যাক্টিভিস্ট, তাদের বের করা একটা আইডিয়া। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পোল বের হয়েছিল মাঝখানে, সেখানে এনসিপির কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে আমার হেডেক নেই। বা একটা কনসিস্টেন্ট বিষয়, আওয়ামী লীগের ভোট নাকি বেড়ে যাচ্ছে, এটা তারা পোট্রে করেছিলেন কয়েকদিন। এটা বের করার পরেই জামাতের নেতারা সজোরে ছুটে গেলেন বিভিন্ন ধরনের জেলা উপজেলায় এবং বলা শুরু করলেন যে আপনাদের কিচ্ছু হবে না, মামলা টামলা আমরা দেখব, আপনাদের সম্পত্তি কিচ্ছু হবে না। এটা তারা করেছেন। আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক নাই, প্রথমত এটা হচ্ছে বিষয়। আপনি যদি, আবারও বলছি, আপনি যদি তাকে তার ব্যবসায়ের নিরাপত্তা দেন, তাকে যদি বলেন যে অন্যায়কারী ছাড়া কাউকে আপনি ধরবেন না, আপনি যদি তাকে জেল, শুধু শুধু জেল, জুলুম, হুমকি এবং মামলা বাণিজ্যের শিকার না করেন, তাহলে হচ্ছে আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক নাই। কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক ক্রিয়েট করে রাখা হয়েছে। এই যে যেই কথাগুলো বললাম, এগুলো করে এটা ক্রিয়েট করে রাখা হয়েছে। যেটি করলে আওয়ামী লীগের ভোট ব্যাংক নাই, সেটি নিশ্চিত করা কিভাবে সম্ভব আসলে? দেখেন, আমরা মনে করি যে আমাদের যে বিভিন্ন দলে যে ম্যানিফেস্টোগুলো আসছে, আমরা যে কথাবার্তাগুলো বলছি, আমরা তো আসলে এই কমিটমেন্টগুলো আসলে কারা রাখবে, এটা একটা বিষয় আছে। যে আমরা দেখেছি যে হ্যাঁ, আগে অনেকবার ক্ষমতায় যাওয়ার এক ধরনের সিলসিলা আছে বিভিন্ন দলের, কিন্তু ব্যর্থতার সিলসিলাও তো আছে সাথে। কিন্তু এখন তরুণরা কি করবে? তরুণরা কি আসলে আরেকবার একটা ব্যর্থ প্রচেষ্টা নিবে, নাকি তারা একটা নতুন প্রচেষ্টা নিবে? এটা তাদের কাছে খুব ক্লিয়ার বিষয়। এবং কর্মসংস্থান তো তার খুবই প্রায়র একটা কনসার্ন। কিন্তু এমন যদি হয় তাকে আসলে রিটেনে পাশ করে আসতে হয় শুধু, তারপর বাবর ভাইয়ের কাছে যাইতে হয়, তাহলে একটা সমস্যা তৈরি হবে না? তো তারা যেটা করবে, তারা যেটা মনে করবে যে এই এটা সিস্টেমের মধ্যে কিভাবে আসবে কর্মসংস্থানটা, এইটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে। হয়তো এক্ষেত্রে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চেয়ে ইনোভেটিভ এবং সৃজনশীল রাজনৈতিক নেতৃত্ব তারা বেছে নেবে। অসংখ্য ধন্যবাদ সামান্থা শামীম, অসংখ্য ধন্যবাদ রাজুল বাড়ি হেলাল, আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।